বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল ও বহুস্তরীয় দ্বিপক্ষীয় সম্পর্কের অংশীদার। ভূগোল, সংস্কৃতি, ভাষা, মুক্তির স্মৃতি এবং একই সঙ্গে অসমতা, অবিশ্বাস ও পরস্পর বিরোধী জাতীয় স্বার্থের ভার এই সম্পর্ককে বারবার পরীক্ষায় ফেলেছে। এই সম্পর্ক কোথায় যাচ্ছে তা বুঝতে হলে এটি কোথা থেকে এসেছে সে বিষয়ে সৎ হওয়া জরুরি। 1971 সালের মুক্তিযুদ্ধ এই সম্পর্কের ভিত্তিভূমি। সেই মুহূর্তে ভারতের ভূমিকা ছিল সুনির্দিষ্ট ও অকুণ্ঠ। ইন্দিরা গান্ধীর সরকার পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংস অভিযান থেকে পালিয়ে আসা প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছিল এবং অবশেষে ভারতীয় সশস্ত্র বাহিনী মাত্র 12 দিনের যুদ্ধে 16 ডিসেম্বর 1971 সালে 93,000 পাকিস্তানি সেনার আত্মসমর্পণ ঘটিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। ভারতের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া সেই সময়সীমার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়তো অনেক কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়ত। 1971 সালের এই ঋণ সম্পর্কের আবেগময় ভিত্তি এবং একই সঙ্গে রাজনৈতিক বোঝা উভয়ই হয়ে দাঁড়িয়েছে। তবে পরবর্তী দশকগুলো দেখিয়ে দিয়েছে মুক্তির সংহতি কত দ্রুত দ্বিপক্ষীয় উত্তেজনায় পরিণত হতে পারে। 1974 সালের ফারাক্কাবাদ নিয়ে গঙ্গার পানি বন্টন বিরোধ দীর্ঘস্থায়ী ছায়া ফেলেছে। বাংলাদেশ যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে অভিযোগ করেছে যে উজানে পানি প্রত্যাহার দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নদী পরিবেশ, কৃষি ও জীবিকাকে বিপর্যস্ত করছে। শেখ হাসিনার প্রথম সরকারের আমলে 1996 সালে স্বাক্ষরিত গঙ্গার পানি চুক্তিকে সাফল্য হিসাবে স্বাগত জানানো হয়েছিল, কিন্তু এর বাস্তবায়ন বরাবরই বিতর্কিত এবং 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে, অথচ কোনো উত্তরসূরি চুক্তি হয়নি। 55টি সীমান্ত নদীর পানি বন্টন, সেচ, পানীয় জল ও বন্যা ব্যবস্থাপনার জন্য কোটি কোটি বাংলাদেশির জীবন স্পর্শ করে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় হয়ে আছে। সীমান্ত সমস্যা আরেকটি দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণ। বাংলাদেশ ভারত সীমান্তের দীর্ঘ 4000 কিলোমিটারেরও বেশি, পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্তগুলোর একটি। বছরের পর বছর ধরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিককে কারণে অকারণে হত্যার ঘটনা নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও ঢাকার পরপর সরকারের কঠোর নিন্দার জন্ম দিয়েছে। 2000 থেকে 2020 সালের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ ও বাংলাদেশি মানবাধিকার সংগঠনগুলো শতাধিক এই ধরনের হত্যার দলিল তৈরি করেছে, যাদের অধিকাংশই ছিলেন অর্থনৈতিক কারণে সীমান্ত অতিক্রমকারী নিরস্ত্র মানুষ। ভারতের পক্ষ থেকে সংযমের বারবার প্রতিশ্রুতি একটি টেকসই পরিবর্তনে পরিণত হয়নি এবং এটি ঢাকায় যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন বাংলাদেশের জনমতকে বিষিয়ে তুলেছে। বাণিজ্য সম্পর্কেও একই দ্বিমুখিতা বিদ্যমান। ভারত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, কিন্তু এই সম্পর্কের কাঠামো মারাত্মকভাবে এক পক্ষের দিকে হেলে আছে। বাংলাদেশ ভারতের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতিতে ভুগছে। বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ধারাবাহিকভাবে $10 বিলিয়ন ছাড়িয়ে গেলেও বাংলাদেশের রপ্তানি অশুল্ক বাধার মুখে পড়ে। বাংলাদেশি পোশাক ও প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে ভারতের কাস্টমস ও নিয়ন্ত্রক পদ্ধতি কার্যত একটি সংরক্ষণবাদী ঢাল হিসাবে কাজ করছে। রেল সংযোগ, জ্বালানি পাইপলাইন ও ট্রানজিট ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে এবং প্রকৃত অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে, কিন্তু এই অসমতা একটি স্থায়ী বাংলাদেশি অভিযোগ তৈরি করেছে যে অর্থনৈতিক সংহতি ন্যায্য হয়নি। রাজনৈতিক মাত্রা সবচেয়ে জটিল অধ্যায়ে প্রবেশ করেছে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে, যিনি 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ শাসন করেছেন।
নয়াদিল্লির সঙ্গে হাসিনার সম্পর্ক ছিল কৌশলগত পছন্দের। ভারত তার সরকারের দৃঢ় অবস্থানকে মূল্য দিত, বিশেষত যেসব সশস্ত্র গোষ্ঠী ঐতিহাসিকভাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অভিযান পরিচালনা করত তাদের বিরুদ্ধে। বিদ্রোহী নেতাদের হস্তান্তর, অস্ত্র চোরাচালান নেটওয়ার্ক ধ্বংস এবং নিরাপত্তা বিষয়ে সাধারণ সমন্বয় হাসিনার সরকারকে ভারতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে একটি স্বস্তিদায়ক অংশীদারে পরিণত করেছিল। কিন্তু এই পছন্দের মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী মনে করত ভারত গণতান্ত্রিক অবক্ষয়, নির্বাচনী বিতর্ক ও হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদাসীন এবং ভারতের প্রশ্রয়েই যত সব অন্যায় হয়েছিল বিগত 16 বছরে। 2024 সালের জুলাই আগস্টে যখন গণঅভ্যুত্থান হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু হয়ে তা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণের রূপ নেয়, রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে সামরিক পরিবহন বিমানে করে ভারতে পালিয়ে যায়। 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এবং বাংলাদেশ এক নূতন ও অনিশ্চিত রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বর 2025 সালে আন্দোলন দমনের সময় গণহত্যার অভিযোগে যে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করে। এই রায় ভারতকে একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থানে ফেলেছে। বাংলাদেশের প্রত্যর্পণ দাবি এবং আইসিটির দণ্ডের ভার ভারতকে এমন একটি অবস্থানে দাঁড় করাচ্ছে যার সমালোচনা সে নিজেই অন্যদের বিরুদ্ধে বারবার করেছে। গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া 1973 সালে সিমলা চুক্তির সঙ্গে এই পরিস্থিতির তুলনা অর্থবহ। মুক্তিযুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ওই চুক্তির ফলে 1971 সালে গণহত্যার জন্য অভিযুক্ত 195 জন পাকিস্তানি সামরিক কর্মকর্তাকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি। সদ্যজাত ও কূটনৈতিকভাবে একাকী বাংলাদেশ তখন তা রোধ করতে অপারগ ছিল। সেই ক্ষত বাংলাদেশের ঐতিহাসিক স্মৃতি থেকে আজও মুছে যায়নি। ভারত এখন যদি সেই একই যুক্তির পুনরাবৃত্তি ঘটায়, দ্বিপক্ষীয় কৌশলগত সুবিধাকে ন্যায় বিচারের উপর স্থান দিয়ে, তা হবে একটি গভীর প্রতীকী আঘাত, যা কোনো সংযোগ প্রকল্প বা বাণিজ্য সুবিধা দিয়ে সহজে মেটানো যাবে না। এই সম্পর্ক কোনো একটি মুহূর্ত বা কোনো একজন ব্যক্তির দ্বারা নির্ধারিত হবে না। এটি নির্ধারিত হবে ভারত বাংলাদেশকে একটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র হিসাবে ব্যবস্থাপনার বদলে সত্যিকারের সমকক্ষ সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকার করতে পারে কিনা তার উপর। বাংলাদেশ আঞ্চলিক ভূরাজনীতিতে একটি ছোট অভিনেতা নয়। প্রায় 17 কোটি মানুষের এই দেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী একটি ক্রমবর্ধমান উৎপাদনশীল অর্থনীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বাংলাদেশি জনগণের কোনো নির্দিষ্ট সরকারের নয়, বরং জনগণের সদিচ্ছা হারানো ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত ক্ষতিকর হবে। এটি ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, আসিয়ানের সঙ্গে সম্পর্ক, গণতান্ত্রিক শক্তি হিসাবে বিশ্বাসযোগ্যতা এবং দায়িত্বশীল আঞ্চলিক নেতা হিসাবে নিজেকে উপস্থাপনার সক্ষমতাকে জটিল করে তুলবে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উপস্থিতি, বিশেষত ব্যাপক অবকাঠামো বিনিয়োগ, এর মানে হলো ভারত থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ নিরপেক্ষ থাকে না, বরং অন্যত্র মুখ ফেরায়। সামনের পথে ভারতকে সত্যিকারের কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের যথাযথ বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশের কাছে হস্তান্তর করলে বাংলাদেশের সার্বভৌমত্ব ও বিচার বিভাগের প্রতি সম্মানের বার্তা যাবে।
তিস্তার পানি বন্টন চুক্তি ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় এক দশকেরও বেশি আটকে আছে। সমাধান করা একটি সুনির্দিষ্ট ও গভীরভাবে অনুভূত অভিযোগ দূর করবে, বাংলাদেশে পণ্যের রপ্তানিতে অশুল্ক বাধা কমানো, অর্থনৈতিক সম্পর্ককে আরও ন্যায্য ও টেকসই করবে। প্রতিবেশীদের মধ্যে ইতিহাস কখনো নিষ্কলুষ হয় না। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে রয়েছে 1971-এর রক্ত, বাংলার ভাগ করা সংস্কৃতি, দেশভাগের স্মৃতি, পানি ও বাণিজ্যের গণিত এবং এখন একটি বিচারিক রায়ের ভার, যা পরীক্ষা করছে ন্যায় বিচার না সুবিধাবাদ জয়ী হবে। উভয় দেশ তার জনগণের কাছে যা ঋণী তা হলো এই জটিলতার বিষয়ে সততা এবং এর ভিত্তির উপর দীর্ঘস্থায়ী কিছু গড়ে তোলার সাহস।